আপনি জানেন, তিনি দাবি করেছেন, যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় যুদ্ধবিরতি এনেছেন বলে ভারতের হতাশার কারণ হিসেবে অনেক কিছু দাবি করছেন। আর এখন তিনি রাশিয়া, ইউক্রেন, ইসরায়েলের দিকে তাকাচ্ছেন। আপনি কি সত্যিই ট্রাম্পকে শান্তিরক্ষী মনে করেন? আচ্ছা, যদি ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত, হ্যাঁ, আমি আবারও বলতে পারি আমি ইতিবাচক। আমার কোন সন্দেহ নেই যে তিনি আন্তরিকভাবে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করেন। এবং আমি আবারও উল্লেখ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন যুক্তি থাকতে পারে এবং এর জন্য মানবিক কারণও থাকতে পারে। ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ট্রাম্পের জন্য মানবিক ধারণা উভয়ই, কারণ প্রকৃতপক্ষে তিনি শত্রুতা এবং প্রাণহানির অবসান চান। তবে তার রাজনৈতিক স্বার্থও থাকতে পারে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অচলাবস্থার অবসানের জন্য, এবং অর্থনৈতিক কারণও, ঘটনাক্রমে জ্বালানি ক্ষেত্রে উদাহরণস্বরূপ, এবং অন্যান্য ক্ষেত্রেও। অনেক দিক রয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার উভয় দেশকেই, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়কেই উপকৃত করবে। তিনি আমাকে কিছু চিঠি দেখিয়েছেন, আমি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, তবে প্রধান মার্কিন কোম্পানিগুলির কাছ থেকে আমাদের কাছে লেখা কিছু চিঠিতে বলা হয়েছে যে মার্কিন কোম্পানিগুলি যে তারা বিদ্যমান এবং সমস্ত সমস্যা সমাধানের পরে তারা ফিরে আসার জন্য প্রস্তুত এবং তা করতে চায়, এবং দয়া করে তাদের সম্পর্কে ভুলে যাবেন না। এত অবাক হওয়ার কিছু নেই। তুমি এত অবাক কেন? অনেকেই রাশিয়ায় ফিরে আসতে চায়, কিন্তু ট্রাম্পের দরপত্র জমা দেওয়ার জন্য ভারত সরকারও আমাদের বলছে কেন আমরা চলে যাব। ট্রাম্পের দরপত্র জমা দেওয়ার জন্য, কোম্পানির চিঠি নিয়ে আসার জন্য, এটি সম্পূর্ণ ভিন্ন খেলা। দরপত্র জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না, তুমি আমাকে ভুল বুঝেছ। আমাদের কাছে আমেরিকান কোম্পানির চিঠি আছে। আমাদের কাছে ইতিমধ্যেই মার্কিন কোম্পানিগুলির চিঠি আছে, যেগুলি আমাদের পাঠানো হয়েছে, এবং তারা আমাদের অনুরোধ করছে যেন তাদের ভুলে না যাই। তারা আমাদের অংশীদার। তারা তাদের নিজের ইচ্ছায় চলে যায়নি। তারা একটি রাজনৈতিক সংকেতের জন্য অপেক্ষা করছে। এই সাক্ষাৎকার, এই কথোপকথনটি খুবই আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ এখানে বোঝাপড়ার অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, এবং আপনাকে, আপনার রসবোধ এবং আপনি কিভাবে বিষয়গুলি তুলে ধরছেন তা দেখে সত্যিই আনন্দিত লাগছে। কিন্তু এখন আমরা একটি অত্যন্ত গুরুতর বিষয়ে যাব, এবং তা হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তাহলে আপনার মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় কি হবে? কারণ আপনি, এবং আমি আপনাকে উদ্ধৃত করছি, আপনি খুব স্পষ্টভাবে বলেছেন যে রাশিয়া অস্ত্র সমর্পণ করবে না। রাশিয়া তখনই অস্ত্র রাখবে যদি কিয়েভের সৈন্যরা রাশিয়ার দাবি করা অঞ্চল থেকে সরে যায়। কোন অংশগুলি হবে? আপনি জানেন, এটি বিজয় সম্পর্কে নয়, যেমনটি আপনি বলেছেন। এটা এই বিষয় নিয়ে যে রাশিয়া আমাদের স্বার্থ, সেখানে বসবাসকারী আমাদের জনগণকে রক্ষা করার চেষ্টা করছে এবং করবে। আমাদের মূল্যবোধ, ঐতিহ্যবাহী মূল্যবোধ, রুশ ভাষা ইত্যাদির প্রতিরক্ষা এবং সুরক্ষা, এবং ধর্ম, বিশ্বাসের প্রতিরক্ষা যা শতাব্দী ধরে ওই অঞ্চলগুলিতে প্রচলিত। আপনি জানেন যে ইউক্রেনের রুশ অর্থোডক্স চার্চ মূলত নিষিদ্ধ। গির্জাগুলিতে রিকুইজিশন এবং মন্দির থেকে লোকদের বের করে দেওয়া হচ্ছে। আমি রুশ ভাষার উপর নিষেধাজ্ঞার কথাও বলছি না, সেই হলো বিস্তৃত বিষয়। আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা যুদ্ধ শুরু করিনি। পশ্চিমারা ইউক্রেনের সাথে যোগসাজশ করে এবং ইউক্রেনে অভ্যুত্থান সংগঠিত করে, পরে ইউক্রেনের ঘটনাবলী, হ্যাঁ, পরে ইউক্রেনের দক্ষিণ পূর্বে, তারপর ইউক্রেন ডনবাসে। এটি নিয়ে আলোচনা করা হচ্ছে না। 8 বছর ধরে, দীর্ঘ 8 বছর ধরে, আমরা শান্তিপূর্ণ উপায়ে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে আসছি। আমরা মিনস্ক চুক্তিতে শান্তিপূর্ণভাবে এটি স্বাক্ষর করেছি, এই আশায় যে শান্তিপূর্ণ উপায়ে সমস্যাটি সমাধান করা সম্ভব হবে। পরে আমরা জানতে পেরেছি যে পশ্চিমা নেতারা যারা প্রকাশ্যে বলেছিলেন যে তারা কখনোই মিনস্ক চুক্তি পূরণ করতে চাননি,
এবং তারা কেবল ইউক্রেনকে অস্ত্র দেওয়ার এবং আমাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য স্বাক্ষর করেছেন। তাই 8 বছর ধরে ডনবাসে বসবাসকারী মানুষদের হত্যা করার পরে আমরা বাধ্য হয়েছি, এবং পশ্চিমে কেউ তা মনে রাখে না। আমাদের প্রথমে প্রজাতন্ত্রগুলিকে স্বীকৃতি দিতে বাধ্য করা হয়েছিল, এবং দ্বিতীয়ত আমাদের তাদের সহায়তা প্রদান করতে হয়েছিল। এবং এখন একটি বিশেষ সামরিক অভিযান যুদ্ধের সূচনা নয়, এটি শেষ করার প্রচেষ্টা। ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাতে পশ্চিমারা আমাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করার জন্য। বাস্তবে এটাই ঘটছে, এটাই মূল কথা। এবং আমরা এই যুদ্ধের সমাপ্তি তখনই করব যখন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা অঞ্চলগুলি মুক্ত করার জন্য বিশেষ সামরিক অভিযানের শুরুতে যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছিলাম তা অর্জন করেছি। ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের শেষ খেলা কি? আচ্ছা, আমি এটা বলেছি, আমরা স্বীকৃতি দিয়েছি। 8 বছর ধরে আমরা স্বঘোষিত প্রজাতন্ত্রগুলিকে স্বীকৃতি দেইনি। 8 বছর ধরে তারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং আমরা ইউক্রেনের বাকি অংশ এবং এই প্রজাতন্ত্রগুলির মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলাম। যখন আমরা বুঝতে পারলাম যে তাদের ধ্বংস করা অসম্ভব, তখন আমরা তাদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলাম, এবং কেবল তাদের আংশিক অঞ্চল হিসাবে নয়, বরং প্রশাসনিক সীমানার মধ্যে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিলাম যখন তারা সোভিয়েত আমলে বিদ্যমান ছিল। এবং পরে স্বাধীন ইউক্রেনের সময়, স্বাধীনতা লাভের পর, প্রশাসনিক সীমানায় সেখানে লাইন। তাই জনগণ, ভোটাররা গণভোটে এসে সকলের পক্ষে ভোট দিয়েছে সেখান থেকে সৈন্য প্রত্যাহার করতে এবং সেখানে কোনো সশস্ত্র অভিযান পরিচালনা না করার জন্য। কিন্তু তারা যুদ্ধ করতে পছন্দ করেছে, এবং এখন সবকিছু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং এটি একটি বিষয়ে এসে দাঁড়িয়েছে, হয় আমরা সামরিক পদক্ষেপের মাধ্যমে এটি করব, আমরা অঞ্চলগুলি মুক্ত করব, অথবা ইউক্রেনীয় সৈন্যরা প্রত্যাহার করবে এবং এই অঞ্চলগুলি ছেড়ে চলে যাবে এবং সেখানে মানুষ হত্যা বন্ধ করবে। আমরা অন্যটিতে যাওয়ার আগে কেবল একটি শেষ প্রশ্ন, স্যার। 8ই মার্চ 2014 ক্রিমিয়ার অধিগ্রহণের সময় আপনি ফেডারেশন কাউন্সিলকে সম্বোধন করছিলেন এবং আপনি বলেছিলেন কিয়েভ সমস্ত রাশিয়ান শহরের জননী। আপনি কি বোঝাতে চেয়েছিলেন? তুমি জানো, আমি কখনো এমন কিছু আবিষ্কার করিনি যা ঐতিহাসিক প্রবাদ। রাশিয়ান রাষ্ট্রটি প্রথমে বিভিন্ন কেন্দ্র থেকে নির্মিত হয়েছিল। ঐতিহাসিক তথ্য অনুসারে প্রথম রাজধানীটি উত্তর পশ্চিমে নোভগোরোড শহরের চারপাশে অবস্থিত ছিল। পরে রাজ্যটি ভেলিকি রাজ্যে, ভেলিকি নোভগোরোড শহরে, পরে কিয়েভে স্থানান্তরিত হয়। এটি ছিল প্রাচীন রাশিয়া, এবং তারপর থেকে কিয়েভকে রাশিয়ান শহরগুলির জননী বলা হতো। পরে ইতিহাসের জোয়ার ঘুরে যায় এবং প্রাচীন রাশিয়ান রাষ্ট্রের একটি বিভাজন ঘটে। প্রাচীন রাশিয়ান রাষ্ট্রের একক অংশ মস্কোতে কেন্দ্র করে গড়ে উঠতে শুরু করে এবং এর একটি ভিন্ন অংশ অন্যান্য দেশের সাথে সংযুক্ত হয়। উদাহরণস্বরূপ, কিয়েভ এবং অন্যান্য কিছু দেশের সাথে এই জমিগুলি প্রথমে একটি অংশ ছিল। আচ্ছা, তারা লিথুয়ানিয়ার সাথে একটি রাষ্ট্র গঠন করেছিল, পরে পোল্যান্ডের সাথে একত্রিত হয়েছিল, একটি পোলিশ রাষ্ট্রের একটি অংশ ছিল। তাই প্রাচীন রাশিয়ান রাষ্ট্রের সেই অংশটি পোল্যান্ডে শেষ হয়েছিল এবং 17 শতকে রাশিয়ায় ফিরে যেতে চেয়েছিল। আচ্ছা, আমি প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি। কি আপনি কি দেখে হতবাক হয়েছিলেন?